এতক্ষণ পর্যন্ত রেকর্ড করা হয়নি। ঠিক আছে, তাহলে আজকে মঙ্গল কাব্যের ওপরই আমরা আলোচনা করছি, সাধারণ আলোচনা, এবং তারপরে মনসা মঙ্গল কাব্য। ওকে, তোমরা দেখতে কি পাচ্ছ? ওকে, ঠিক আছে, ঠিক আছে। এক মিনিট। দেখো, তাহলে আজকে আমরা মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করি। সংজ্ঞা আমাদের এভাবে তো আর আসবে না, তবে এর মধ্যে বৈশিষ্ট্য আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে আরম্ভ করে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত পৌরাণিক, লৌকিক পৌরাণিক সংমিশ্রিত দেবদেবীর পূজা প্রচার ও ভক্ত কাহিনী অবলম্বনে যে বিশেষ ধরনের সম্প্রদায়গত, প্রচারধর্মী ও আখ্যানমূলক কাব্য রচিত হয়েছে তা বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য নামে পরিচিত। দেখো, ত্রয়োদশ শতাব্দী মানে হচ্ছে 1200 পরপর থেকে 1300 পর্যন্ত। এটা নিয়ে প্রশ্ন হতে পারে যে এই সময়কালে কি লেখা হয়েছে, কারণ এই সময়টাকে আমরা অন্ধকার যুগ বলে জানি পুরোপুরি। এই যে মতটা পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ, পঞ্চদশ শতক মানে 1400 থেকে 1500, এর শেষ ভাগ মানে বলা যেতে পারে 1450 থেকে 1500। এই সময় যদি মঙ্গল কাব্যের শুরুটা হয় তবে মেনে নেওয়া যায়, কারণ আমরা একটু পরেই পড়ব যে চৈতন্য পূর্ব যুগে অন্তত দুজন মঙ্গল কাব্য রচয়িতা এসেছিলেন। একজন হচ্ছেন বিজয়গুপ্ত, একজন নারায়ণ দেব। এরা মনসা মঙ্গল কাব্য লিখেছেন চৈতন্য পূর্ব যুগে। সুতরাং এরা এই সময়কালের কবি। তাহলে এই 1200 থেকে 1300-র মধ্যে এই যে ত্রয়োদশ শতাব্দী থেকে আরম্ভ করে এই কথাটা টেনে আনার কারণ আসলে আশুতোষ মুখোপাধ্যায়, ওই আশুতোষ বাবু ভট্টাচার্য, তিনি যে বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস সেইখানটাতে এই কথাটা টেনে এনেছেন। তার যুক্তিটা খানিকটা এরকম যে আমরা প্রত্যেকটা মঙ্গল কাব্য ধারার যে প্রথম কবিদের কথা পাই, যেমন তোমরা একটু কমেন্ট করে জানাও তো মনসা মঙ্গল কাব্যের প্রথম কবি, আদি কবির নাম কি? একটু কমেন্ট করে জানাও, আমি একটু দেখব। কানাহরি দত্ত, ভেরি গুড। আচ্ছা, চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কি? চণ্ডীমঙ্গল কাব্যের মানিক দত্ত। ওকে, মানিক দত্ত, ঠিক আছে, ঠিক আছে। আর ধর্মমঙ্গল কাব্যের আদি কবি? ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট, ভেরি গুড। ঠিক আছে, আমি এবার ওখানে চলে যাই। ঠিক আছে, তো আশুতোষ বাবু বলতে চাইছেন
যে এই যে আমরা আমরা কাদের কথা ভাবছি যে বিজয় গুপ্তের কথা, নারায়ণ দেবের কথা। এদের কাব্যগুলোর পুঁথি পাওয়া গেছে, বিজয় গুপ্তের পুঁথি পাওয়া গেছে, নারায়ণ দেবের পুঁথি পাওয়া গেছে, কিন্তু মনসা মঙ্গলের আদি কবি হিসাবে আমরা হরিদত্তকে কম ভাবছি। ভাবছি বলতে পরোক্ষ প্রমাণ পাওয়া গেছে, এর পুঁথি পাওয়া যায়নি। তাহলে এরা এই হরিদত্তের যে পুঁথির উল্লেখ করছেন বা আদি কবি উল্লেখ করছেন, সেইগুলোকে যদি আমরা একটু পিছনের দিকে যাই, তাহলে হতে পারে এই সময় পর্বে সেগুলো লেখা হচ্ছে, অন্তত ত্রয়োদশ শতকের শেষের দিকে। কারণ মঙ্গল কাব্য রচনার যে যে কি বলা যায় উদ্দীপনা, এগুলো রচনার যে মানে উদ্দেশ্য, তার সেই প্রসঙ্গে বলা হয়েছে যে তুর্কি আক্রমণের পরে আমাদের সমাজ জীবনে যে একটা বিপর্যয় এসেছিল, বিশেষ করে বর্ণ হিন্দুরা মনে করছিলেন যে যেভাবে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তাতে আমাদের হিন্দু ধর্মের মানুষের সংখ্যা কমে যাচ্ছে এবং এরা বিপন্ন হতে চলেছে। তার ফলে তথাকথিত উচ্চ বর্ণের সঙ্গে তথাকথিত অন্তর্জ মানুষের একটা লিঙ্ক করার জন্যই মূলত এই মঙ্গল কাব্যগুলোর রচনা। তো সেই যে সেই তাগিদটাই তুর্কি আক্রমণের পরপরই অনুভব তারা করছিলেন। তো সেই সব কারণে আর কি ওই ইয়েটাকে পিছিয়ে দেওয়ার পক্ষপাতী এরা। আমরা পরীক্ষায় কি করব, সেটা হচ্ছে যে আমরা এই দুটোকেই মনে রাখবো। পঞ্চদশ শতাব্দীর শেষ, এটা তো নিশ্চিতভাবেই, কারণ বিজয়গুপ্ত, নারায়ণ দেব এরা পঞ্চদশ শতকের শেষ ভাগের কবি। কিন্তু ত্রয়োদশ শতাব্দী, এই কথাটাও আমরা ভুলে যাব না। পরীক্ষার হলে যদি থাকে ত্রয়োদশ শতাব্দী, সেখানে পঞ্চদশ শতক নেই কিন্তু ত্রয়োদশ শতক আছে, তাহলে আমরা ত্রয়োদশ শতকটাকে ঠিক দেব। ওই কথাটা মাথায় রেখে যে আশুতোষ বাবুর মতো মানুষেরা এইরকম একটা ভাবনা থেকে এই কথাটা বলছেন। ওকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত এটা রচিত হয়েছে। আচ্ছা, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ মানে আমরা জানি যে 1800 পর্যন্ত হচ্ছে অষ্টাদশ শতক। ধরো 1700 থেকে ভাবি, তাহলে 1752 এই সময়টাতে রচিত হচ্ছে অন্নদামঙ্গল কাব্য, তাই না? এই সময়ের আশেপাশে, এবং 60-এ মারা যাচ্ছেন ভারতচন্দ্র। তার ফলে এর পর পর আরো দু একজন কবি লিখেছিলেন কাব্য, খুব গুরুত্বপূর্ণ নয় অষ্টাদশ শতকের অন্য কাব্যগুলো। আচ্ছা, তো এইটাকে বলা হচ্ছে যে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত মুঘল কাব্য রচিত হয়েছে। কি বলছে? পৌরাণিক, লৌকিক এবং লৌকিক পৌরাণিক সংমিশ্রিত দেবদেবীদের পূজা প্রচার। তাহলে পৌরাণিক দেবদেবী আছে, লৌকিক দেবদেবী আছে এবং লৌকিক পৌরাণিক সংমিশ্রিত আছে, মানে যাদের উল্লেখ আমরা লৌকিক কাহিনীতেও পাই বা পৌরাণিক কাহিনীতেও পাই। সবটা মিলেমিশে বলছে। আসলে আজকে আমাদের এখানে এতটাই গরম যে আমি সামলাতে না পেরে এখন যেটা সমস্যা, সেটা হচ্ছে দরজা জানালা খুলে দেওয়া হচ্ছে, তার জন্য বাইরের নয়েজ গুলো অনেক বেশি আসছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে সম্প্রদায়গত। এই শব্দটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রদায়গত প্রচার ধর্মী আখ্যানমূলক কাব্য, যে কোনো মঙ্গল কাব্যই আখ্যানমূলক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রচার ধর্মী কারণ দেবদেবীদের পূজা প্রচারিত হয়েছে, মাহাত্ম্য প্রচারিত হয়েছে। সম্প্রদায়গত, ওকে, অ্যাকচুয়ালি মনসা মঙ্গল একটা পার্টিকুলার সম্প্রদায়ের লোক, চণ্ডী মঙ্গল পার্টিকুলার সম্প্রদায়ে, কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি যে সম্প্রদায়ের যে বেড়াজাল, সেটা অতিক্রম করে সেটা সার্বজনীন হয়ে ওঠার চেষ্টা করেছে, তবে সব ক্ষেত্রে সফল হয়নি। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই শব্দগুলো পরীক্ষার পার্সপেক্টিভে গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এই শব্দগুলো উল্লেখ করে প্রশ্ন আসতে পারে।
আচ্ছা, যে গান মঙ্গলকারী দেবতার মাহাত্ম্য বর্ণনা করা হয়, যে গান মঙ্গল সুরে গাওয়া হয়, তাহলে মঙ্গলকারী দেবতার মাহাত্ম্য বর্ণনা আছে মঙ্গল কাব্যে। তারপরে মঙ্গল সুরে গাওয়ার ব্যাপার আছে। আর যে গান যাত্রা বা মেলায় গাওয়া হয় তাকে মঙ্গল কাব্য বলে। যাত্রা বা মেলায় গাওয়া হয়, মঙ্গল সুরে গাওয়া হয়, মঙ্গলকারী দেবতার মাহাত্ম্য বর্ণনা করা হয়। এই বৈশিষ্ট্যগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, বৈশিষ্ট্য অনেকগুলো রয়েছে, তার মধ্যে বলছে যে এক মঙ্গলবারে শুরু হয়ে পরের মঙ্গলবারে শেষ হবে। এক মঙ্গলবারে শুরু হবে, পরের মঙ্গলবারে শেষ হবে, মানে টোটাল ৮ দিন এটা চলবে। ওকে, এক মঙ্গলবারে শুরু হয়ে পরের রবিবার সোমবারে শেষ হলে ৭ দিন হয়, মঙ্গলবারে শেষ হচ্ছে। উদ্দেশ্যমূলক বা প্রচারমূলক। আচ্ছা, দেবতার পূজা প্রচার, মহিমা কীর্তন এই কাব্যের উদ্দেশ্য। হিন্দু সমাজের বিভিন্ন বর্গের মধ্যে সংযোগ স্থাপন এই কাব্যের উদ্দেশ্য। বিভিন্ন বর্গের মধ্যে সংযোগ স্থাপন। মঙ্গল কাব্যের ৪টে অংশ থাকে স্বাভাবিক: বন্দনা, গ্রন্থোৎপত্তি, আত্মবিবরণী একসঙ্গে, দেবখণ্ড আর নরখণ্ড। মঙ্গল কাব্যের কবিরা সকলেই স্বপ্নাদিষ্ট হয়ে দেবতার মাহাত্ম্য বর্ণনা করেছে। স্বপ্নাদিষ্ট হওয়ার কথা সবাই বলেছেন। আচ্ছা, এই কাব্যের নায়ক নায়িকারা সকলেই স্বর্গের শাপগ্রস্ত দেবদেবী, স্বাভাবিকভাবেই। আচ্ছা, সৃষ্টিতত্ত্ব এইগুলো কমন আছে, এগুলো আমরা আরেকবার একটু দেখে রাখতে পারি। আচ্ছা, মঙ্গল নামকরণের কারণ বলছে এক মঙ্গলবারে শুরু হয়ে আরেক মঙ্গলবারে শেষ হচ্ছে, মঙ্গলকারী দেবদেবীর মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে। আবার মঙ্গল শব্দটাকে কেউ কেউ বিজয় অর্থে ব্যবহার করছে, মানে এক এক দেবদেবীর সমস্ত বাধা বিঘ্ন এবং বিরুদ্ধ মতবাদ অতিক্রম করে নিজ নিজ পূজা প্রচার ও প্রতিষ্ঠা অর্জনের বিজয় বার্তা ঘোষিত হয়েছে। ওকে, ছন্দ হচ্ছে অক্ষরবৃত্ত বা পাঁচালির ছন্দ। ঠিক আছে, পয়ার, লঘু বা দ্বিপদী পয়ার, লঘু ত্রিপদী, দীর্ঘ ত্রিপদী, একাবলী এইগুলো রয়েছে এর মধ্যে, যেগুলো সবই পাঁচালির বা অক্ষরবৃত্তের মধ্যেই পড়ে। আচ্ছা, সামাজিক কারণ তুর্কি আক্রমণে বিপর্যস্ত বাংলার আত্মরক্ষার আকুতি, পৌরাণিক ও লৌকিক সংস্কৃতির সমন্বয় ঘটানো, হিন্দু ধর্মের অবক্ষয় রোধ, স্বাভাবিকভাবে বাংলার আদি ভৌতিক ও আদি দৈবিক চর্চা। এই চর্চা মানে আমাদের চর্যাপদ নয়, কিন্তু চর্চা মানে আচরণ। প্রাকৃতিক ও জাগতিক মুক্তি, বিপদ থেকে মুক্তির প্রেরণা। যাই হোক, এইগুলো হচ্ছে কারণ, এইগুলো পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য কি কি? আখ্যানধর্মী কাব্য সবাই জানি, মঙ্গল কথার অর্থ হচ্ছে কল্যাণ। আর রায়ানী, জাগরণ পালা, এই দুটো নাম মনে রাখা দরকার। ওকে, এই হচ্ছে বিষয়। এই ছিল সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে মোটের ওপর এই কটা প্রশ্ন, মানে এইটুকু অংশ উল্লেখ করার মতো বলে আমার মনে হয়েছে। আচ্ছা, এবার আমরা মনসামঙ্গল নিয়ে কথা বলি। দেখো, প্রাসঙ্গিক তথ্য হচ্ছে মনসা নামের উৎপত্তি শিবের মানস কন্যা বলে মনসা। পণ্ডিত ক্ষিতিমোহন সেন শাস্ত্রী বলেছেন মঞ্চান্মা থেকে মনসা নামের উৎপত্তি। আচ্ছা, মনসার স্বামীর নাম জরৎকারু মুনি, পুত্রের নাম আস্তিক্য। আর পশ্চিমবঙ্গের বেশিরভাগ মনসামঙ্গল, মানে এই যে মনসামঙ্গল ধারার কাব্যগুলো, এক এক কবি এক একটা কাব্য লিখেছেন, বিষয়বস্তু একই কিন্তু লেখা আলাদা। এদের প্রত্যেকের বইয়ের নাম ছিল। পশ্চিমবঙ্গের বেশিরভাগ বইগুলো মনসামঙ্গল নামে পরিচিত, যেমন কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল। কিন্তু পূর্ববঙ্গের কাব্যগুলো পদ্মা পুরাণ নামেই বেশি পরিচিত, প্রায় সমস্ত। বিজয়গুপ্তের কাব্য পদ্মা পুরাণ, নারায়ণ দেবের কাব্য পদ্মা পুরাণ, এরকম। এটা মাথায় রাখবে। আচ্ছা, চরিত্র কি? উষা লক্ষিন্দর, বেহুলা, সরি, বেহুলা লক্ষিন্দর হয়েছে স্বর্গের উষা আর অনিরুদ্ধ। চাঁদ সদাগর আছে বেহুলার বাবা হিসেবে, সনুকা আছে। এই চাঁদ সদাগর হচ্ছে লক্ষিন্দরের বাবা, সনুকা মা। আচ্ছা, মনসা, মহাদেব, চণ্ডী এরা হচ্ছে পৌরাণিক অন্যান্য চরিত্র। আচ্ছা, নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে উষা আর অনিরুদ্ধকে নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে।
বাইশা, 22 জন কবি রচিত মনসা মঙ্গলের বিভিন্ন পালার সংকলন গ্রন্থ, সেটাকে আমরা বলি বাইশা। সেগুলো পূর্ববঙ্গে প্রচলিত ছিল প্রধানত। ওকে, এই সংকলনের উল্লেখযোগ্য দুজন কবি হচ্ছেন দ্বিজ বংশীদাস আর নারায়ণ দেব। এরাও এই বাইশাতে অবদান রেখেছিলেন নিজেদের ছোট্ট পাল্লা দিয়ে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে পূর্ববঙ্গে বেশি প্রচলিত ছিল 22 জন কবি রচিত আর মনসা মঙ্গলের বিভিন্ন পালার সংকলন গ্রন্থ। আচ্ছা, এরপর হচ্ছে কবিদের এবং কাব্যের নামের তালিকা। এই তালিকাটা অ্যাকচুয়ালি 11-12টাকে ফলো করে করা, তো আমরা যারা 9-10 এর জন্য দেব শুধু ওইটুকুই মনে রাখতে পারি। প্রথম কবি হচ্ছে কানা হরিদত্ত, আদি কবি। কোন শতকে সেটা অজ্ঞাত। কালিকা পুরাণ তার কাব্যের নাম, এইটুকু জানা গেছে। নারায়ণ দেব পঞ্চদশ শতকের কবি, পদ্মা পুরাণ নাম। বিজয়গুপ্ত পঞ্চদশ শতকের কবি, পদ্মা পুরাণ নাম। আর এদিকে আমাদের কেতকাদাস ক্ষেমানন্দ সপ্তদশ শতকের কবি, মনসার ভাসান তার কাব্যের নাম, কিন্তু এক কথায় মনসা মঙ্গল নামেও পরিচিত। ওকে, এই তিনজন আমাকে আমরা অবশ্যই মুখস্থ করে রাখবো। এছাড়া বিপ্রদাস পিপলাই, তন্ত্র বিভূতি জগৎজীবন ঘোষাল, এদের নামটাও মনে রাখা উচিত। ওকে, এই হচ্ছে বিষয়। বাকি নামগুলো তোমরা তোমাদের নিজেদের পরিস্থিতি অনুযায়ী মুখস্থ করতে পারো, আবার নাও পারো। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে চৈতন্য পূর্ববর্তী মনসা মঙ্গলের কবি কে কে? কানা হরিদত্ত অবশ্যই, নারায়ণ দেব, বিজয়গুপ্ত আর বিপ্রদাস পিপলাই। বিপ্রদাস পিপলাই পশ্চিমবঙ্গের কবি, উত্তর 24 পরগনার। আর বিজয়গুপ্ত, নারায়ণ দেব পূর্ববঙ্গের কবি, মূলত আমাদের বরিশাল জেলার ওই দিকটায়। আচ্ছা, আর চৈতন্য পরবর্তী যুগের কবি হচ্ছে দ্বিজ বংশীদাস, কেতকাদাস সহ বাকি সমস্ত কবি স্বাভাবিকভাবে। আচ্ছা, পূর্ববঙ্গের প্রধান কবি নারায়ণ দেব। অসিত বন্দ্যোপাধ্যায়ের এটাই বক্তব্য যে নারায়ণ দেবের কাব্য বিজয়গুপ্তের তুলনায় সাহিত্যিক গুণের দিক থেকে বেশি ভালো। আর জনপ্রিয় কবি হচ্ছেন বিজয়গুপ্ত, বিজয়গুপ্তের কাব্য সবচেয়ে বেশি জনপ্রিয়। এই দুটো একটু উল্লেখ করে দিয়েছি এই কারণে যে নারায়ণ দেব কথাটা বলেছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তার মতে। ওকে, আর জনপ্রিয় সবচেয়ে বেশি হচ্ছেন বিজয়গুপ্ত, এই জন্য অনেকে বিজয়গুপ্তকে প্রধান কবি বলে মনে করেন। এই হলো ব্যাপার। তোমরা পরীক্ষার অনুযায়ী যদি বলে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে পূর্ববঙ্গীয় ধারার প্রধান কবিকে, তখন বলতে হবে নারায়ণ দেব। আচ্ছা, এরপরে পশ্চিমবঙ্গের প্রধান কবিকে? কেতকাদাস ক্ষেমানন্দ। পূর্ববঙ্গের কবি নারায়ণ দেব, বিজয়গুপ্ত, কানা হরিদত্ত, ষষ্ঠীবর্ধন। পশ্চিমবঙ্গের কবি বিপ্রদাস পিপলাই, কেতকাদাস ক্ষেমানন্দ। এখানে পশ্চিমবঙ্গ বলতে অ্যাকচুয়ালি দক্ষিণ পশ্চিমবঙ্গ, মানে আমাদের এই রাঢ় বাংলা, ঠিক আছে, কলকাতা কেন্দ্রিক যে রাঢ় এরিয়া। আচ্ছা, রাঢ় বাংলার কবি মানে বাঁকুড়া টাকুরা ওই দিকের, যেটা পশ্চিম রাঢ় বলি, সেখানকার কবি হচ্ছেন বিষ্ণুপাল। আর উত্তরবঙ্গের কবি হচ্ছেন তন্ত্র বিভূতি জগৎজীবন ঘোষাল। এরা তাহলে পশ্চিমবঙ্গে মানে হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ মেইনলি। রাঢ় বাংলা মানে হচ্ছে মানে আসল অর্থে পশ্চিমবঙ্গ, মানে যেটা পশ্চিম দিক আর কি আমাদের বাংলা, সেটা বাঁকুড়া, পুরুলিয়া ওই এলাকা। উত্তরবঙ্গ হচ্ছে মালদা, দিনাজপুর ওই ওই দিকটা। এই হচ্ছে ব্যাপার। আর পূর্ববঙ্গ বলতে আমরা বর্তমান বাংলাদেশ এই এরিয়াটাকে বুঝাই। কোন দিকের কোন কবি একটু মনে রাখা দরকার। 9-10 এর ক্ষেত্রে শুধু এইটুকু, এরা পূর্ববঙ্গের কবি আর কেতকাদাস হচ্ছে পশ্চিমবঙ্গের কবি, ব্যাস এইটুকু তারা মনে রাখলে যথেষ্ট। আচ্ছা, বিজয়গুপ্তের উপরে জাস্ট এই কটা পয়েন্ট। বরিশালের গৈলা ফুল্লশ্রী গ্রামে জন্ম, আনুমানিক পঞ্চদশ শতকের শেষের দিকে এর রচনা। সমকালীন রাজার নাম হুসেন শাহ। ওকে, আর কাব্যের নাম হচ্ছে কি? পদ্মা পুরাণ। পদ্মা পুরাণ প্রকাশ পেয়েছিল 1303 বঙ্গাব্দে, প্যারীমোহন দাশগুপ্ত প্রকাশ করেন এটা। জাস্ট এই কটা পয়েন্টই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, পরীক্ষায় আসলে এর মধ্যেই আসবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, নারায়ণ দেবের ক্ষেত্রে এই কটা পয়েন্ট।
জন্ম হচ্ছে সিলেটে, সময়টা পঞ্চদশ শতক, উপাধি কবি বল্লভ, সুকবি বল্লভ। আচ্ছা, কাব্যের নাম যথারীতি পদ্মা পুরাণ। ওকে, এই ঘটনা। আর কেতকাদাস ক্ষেমানন্দ, সময়কালটা সপ্তদশ শতাব্দী, স্বাভাবিকভাবেই বর্ধমানের কান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। রচনাকাল সপ্তদশ শতাব্দীর শেষ ভাগ, পশ্চিমবঙ্গ ধারার শ্রেষ্ঠ কবি তিনি। আচ্ছা, উপাধি হচ্ছে কেতকা দাস। আচ্ছা, এরপরে যেটা বলার, কবির মতে মনসার জন্ম কেয়া পাতায়। ওকে, কেয়া পাতায় মনসার জন্ম। আচ্ছা, মনসামঙ্গল কাব্যগুলোর মধ্যে ক্ষেমানন্দের কাব্য প্রথম মুদ্রিত হয় 1844 সালে। মনসামঙ্গল কাব্যগুলোর মধ্যে ক্ষেমানন্দের কাব্য প্রথম মুদ্রিত হয়। প্রথম মুদ্রিত হয়েছে ক্ষেমানন্দের কাব্য। আচ্ছা, কবির কাব্য পূর্ববঙ্গে ক্ষেমানন্দী নামে পরিচিত। পূর্ববঙ্গে কেতকা দাসের কাব্য ক্ষেমানন্দী নামে প্রচলিত। আচ্ছা, বেহুলার মায়ের নাম চুহিলা কেতকা দাসের কাব্যে। কেতকা দাস মানে কেতকা তার দাস, এই অর্থে আমরা ব্যবহার মানে কবি ব্যবহার করেছেন হয়তো। ওকে, এই হচ্ছে ব্যাপার। গুরুত্ব হচ্ছে ভৌগোলিক স্থানের বাস্তব রূপ আছে। মানে বেহুলার স্বর্গযাত্রার সময় যে মানে নদীর ঘাট ধরে এগোচ্ছিল, নদীর আর কি ভেলা নিয়ে এগোচ্ছিল, তখন নদীর ঘাটে যে বিভিন্ন ঘাটগুলোর মানে মোট 22টা ঘাটের উল্লেখ রয়েছে, তার মধ্যে 14টি ঘাটের অস্তিত্ব এখনো আছে, মূলত গঙ্গার। গাঙ্গর। বাঙালি জীবনের রীতিনীতির চমৎকার প্রকাশ এই কাব্যে আছে, এটা পরীক্ষায় আসবে না। সরল ভাষা, গ্রাম্যতা দোষ থেকে মুক্ত। ওকে, সরল ভাষা দিয়ে এটা লিখেছেন, গ্রাম্যতা দোষ থেকে মুক্ত আছে। তাহলে ক্ষেমানন্দ সম্পর্কে একটু বেশি তথ্য, বাকিগুলো 3-4টে গুলো তথ্য। বিপ্রদাস পিপলাইয়ের ক্ষেত্রে 9-10 এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, যদি 9-10 এর জন্যই দাও, এটা পড়ার দরকার নেই, বাকি পড়তে পারো। পঞ্চদশ শতকে জন্ম, মানে সময়কালীন কবি, মানে নারায়ণ দেব, বিজয়গুপ্ত এদের সমসাময়িক। 24 পরগনার বাদুড়রা মানে বাদুড়িয়া গ্রামে জন্ম। পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন কবি তিনি। পঞ্চদশ, আর কেতকা দাস ক্ষেমানন্দ সপ্তদশ। আচ্ছা, রচনা কাল হচ্ছে 1495। রচনা কাল জ্ঞাপক শ্লোকটি সিন্ধু ইন্দু বেদ মহি শক পরিমাণ, নৃপতি হুসেন শাহ গৌড়ের প্রধান। 9-10 এর জন্য দিলে পড়ার দরকার নেই, অন্যরা পড়তে পারো। কাব্য নাম কি? মনসা মঙ্গল। 9 বার এই নামটা ব্যবহৃত হয়েছে তার পুঁথির মধ্যে। মনসা বিজয় কথাটা ব্যবহৃত হয়েছে 6 বার, আর মনসা চরিত বলা হয়েছে 1 বার, আর 1 বার বলা হয়েছে ব্রতগীত। অ্যাকচুয়ালি মনসা মঙ্গলের সম্পূর্ণ কাহিনী একমাত্র বিপ্রদাসের কাব্যেই পাওয়া যায়। মনসা মঙ্গলের সম্পূর্ণ কাহিনী একমাত্র বিপ্রদাসের কাব্যেই পাওয়া যায়। বিপ্রদাস একমাত্র কবি যার কাব্যের একটি অখণ্ড পুঁথি পাওয়া গেছে, বাকিদের পুঁথিগুলো খণ্ডিত। তার ফলে পুরো কাহিনীটা পাওয়া যায়নি, সেগুলো অনুমান করতে হয়েছে। বিপ্রদাসের কাব্যেরই মানে বিপ্রদাসের কাব্যের যে পুঁথি পাওয়া গেছে, তাতে কমপ্লিট কাব্যটা পাওয়া গেছে। এই হচ্ছে ব্যাপার। এটুকুই। হ্যাঁ, এর মধ্যে এই আমাদের কি বলে, বিজয়গুপ্ত, নারায়ণ দেব, কেতকা দাস ক্ষেমানন্দ পরপর রয়েছে, এই তিনটে একটু ভালো করে আমাদের মুখস্থ রাখতে হবে। তো বেসিক্যালি মনসামঙ্গলের কাব্যটা, মনসামঙ্গল নিয়ে আলোচনা এইটুকুই। এবার আমি এখান থেকে একটু বেরিয়ে যাব। আচ্ছা,
তোমাদেরকে যেটা বলার, যদিও আমি পরে গ্রুপে জানাবো, সেটা হচ্ছে যে তোমাদের একটা সাহিত্যের ইতিহাসের বই কোনো একটা তোমাদের পড়তে হবে। পড়তে হবে বলতে যেকোনো সাহিত্যের, যেকোনো লেখকের লেখা সাহিত্যের ইতিহাস, সেটা সুকুমার সেন হতে পারে, অসিত বন্দ্যোপাধ্যায় হতে পারে, আহ বর্তমানের কি বলে দেবেশ আচার্য স্যার হতে পারেন, তপন চট্টোপাধ্যায় স্যার হতে পারেন, বা অন্যদের কোনো বই। যেদিন যে টপিকটার উপরে পড়া হবে সেদিন সেই টপিকটার উপরে খানিকটা পড়ে নিয়ে বসতে হবে। এই হচ্ছে ব্যাপার। আগামী সপ্তাহ থেকে আগামী সপ্তাহে রয়েছে চণ্ডীমঙ্গল। স্বাভাবিকভাবেই সেখানে আমাদের মুকুন্দ চক্রবর্তী পাঠ্য আছে। তো আমি আগামী দিন চণ্ডীমঙ্গলের উপরে তোমরা পড়ে আসবে, এবং আমি জিজ্ঞাসা করব যে কে কোন বইটা পড়ছো। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে ওই বই থেকে তুমি কতগুলো পয়েন্ট করে রাখলে, মানে আন্ডারলাইন করতে পারো বা পেন্সিল দিয়ে একটু মার্ক করে রাখতে পারো, যেভাবে খুশি, যে এই লাইনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমি তোমাদেরকে প্রথমে একটু ধরবো, তারপরে তোমাদের ওই আমার যে নোটটা সেটা আলোচনা করে দেব। কিন্তু আমি চাইছি যেদিন আমরা যে টপিকটা করব সেই দিন আমাদের কমপ্লিট একটা পড়া হোক, মানে একসাথে নোট এবং তার সঙ্গে আমাদের যে সাহিত্যের ইতিহাসের রেফারেন্স বই সেটা। এভাবেই আমরা এগোবো। অল্প টপিক তো, ধরো কতটুকু আলোচনা এবার থাকবে, 10-12 পেজ, এটুকুই তো থাকবে। 10-12 পেজ, 6-7 পেজ, কোনোদিন 15-16 পেজ, তো একটুখানি পড়ে নিতে হবে সেটা। ঠিক আছে, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। পরের সপ্তাহ থেকে আমরা ওইভাবেই করব।